সে কথা রয় মনে, যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। যদি আলস ভরে আমি বসি পথের পরে, যদি ধুলায় শয়ন পাতি সযতনে, যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে, যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। যতই উঠে হাসি, ঘরে যতই বাজে বাঁশি, ওগো গৃহ যতই সাজাই আয়োজনে, যেন তোমায় ঘরে হয়নি আনা সে কথা রয় মনে, যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। শুরু করছি আপনাদের সৌমিত্র বসু আমি, আমার কথা বলা 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে রবিবার 21 কার্তিক 1428, ইংরেজির 7 নভেম্বর 2021, তিথি কার্তিক, শুক্লপক্ষ তৃতীয়া, নক্ষত্র জ্যেষ্ঠা, সূর্যোদয়ের সময় ভোর 5:48 হয়ে 9 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:52 হয়ে 35 সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ দেবারিগণ, রাত্রি 9:05 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় কিন্তু অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITR সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র যে ফেসবুকের পাতা, সেখানে আপনাদের সৌমিত্র বসু প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 থেকে উপস্থিত থাকে, সাধারণত যদি না কোনো রকমের দুর্যোগ ঘটে এবং আপনাদের সঙ্গে আড্ডা মারে। আপনিও স্বাগত সেই আসরে। তাহলে আজকে তো রবিবারের শরণাগত। আপনারা সকলেই জানেন যে রবিবারের শরণাগতে আপনারা লেখা পাঠান কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে, এবং সেই লেখা আমি পাঠ করে শোনাই। আজকে আমার কাজ কেবলমাত্র আপনাদের লেখা পড়া। আমি প্রত্যেক রবিবারের আগে এই বৃহস্পতিবার নাগাদ একটা কোনো বিষয় দিয়ে দিই, সেই বিষয়টা নিয়ে আপনারা চিঠি লেখেন। খুব চমৎকার চমৎকার চিঠি লেখেন। এই রবিবারের শরণাগত খুব প্রশংসা হয়েছে নানান জায়গায়, এই কথাটা আপনাদের জানাতে পেরে আমার খুব ভালো লাগছে। কিন্তু আজকে আমি কোনো বিষয় বলিনি, তার একটাই কারণ যে অনেকগুলো চিঠি জমে আছে। আপনারা প্রচুর চিঠি পাঠিয়েছেন, তো তার ফলে বেশ কিছু চিঠি জমে গেছে, তাই আপনাদের সেই সমস্ত পুরনো চিঠিগুলোই পড়া হবে আজকে। প্রথম চিঠি একটি কবিতা, লিখেছেন চিত্তরঞ্জন সরকার। কবিতা দিয়েই শুরু হোক আজকের রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। কিন্তু তার আগে গান শুনে নি, গানের পরে কবিতা। কবিতার নাম কালী পূজার প্রেক্ষাপটে। পড়ি। অমানিসার নিশার সাথে জড়িয়ে কালো মূর্তি, মৃত্যুর পরে শ্মশান ঘাট এক পাশবিক ফুর্তি। দৃষ্টির দূরত্বে কালী কালো, আমরা ভাবি সবাই, মুন্ডমালা পরিহিতা সে কাঁপে বুক তাই। পরিবেশ হয়ে ওঠে ছমছমে, লোমকূপে জাগে শিহরণ, ডাকি ভয়ে মা মা বলে, এটাই কালী পূজার ধরন। ওই সেই ভয়ের পরিবেশে জাগিবে শ্রদ্ধা শেষে, মাকে বসিয়ে দেবীর আসনে পুজিবে দেবতার বেশে। বস্ত্রহীনা উলঙ্গ মাঝে এ কোন রূপে ভাবি মাকে, নেশাগ্রস্ত যেন মোরা অনুভবী এই অন্তর বুকে।
জালি আলো চারিপাশে আঁধার করিতে দূর, এলে আলো পরিশেষে বাজে প্রাণে সুমধুর সুর। মা কালী আর দীপাবলি সম্পূরক একে অপরের, জ্বালিয়ে আলো চারিদিকে আসে শান্তি হৃদয়ের। জাগে মনে সাধন সত্তা মনকে বসাই আসনে, কমলাকান্ত রামপ্রসাদ রামকৃষ্ণ আসে আপন মননে। জাতি ধর্ম বর্ণ মুছে যায় শুধুই ক্ষণিক তরে, আবার ওরা আসে ফিরে বারে বারে ঘুরে। মুছতে পারি না কালি আমরা শত চেষ্টার ফলে, মায়ের আরাধনা সন্তানের সবই যায় বুঝি জলে। কবিতাটি লিখেছেন চিত্তরঞ্জন সরকার, বারাসত, উত্তর 24 পরগনা থেকে। তার এই কবিতা দিয়ে শুরু হলো আজকের রবিবারের শরণাগত। এরপর গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পরের চিঠিটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। ভট্টাচার্যের লেখা চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। প্রথমেই আপনি শুভ দীপাবলির নমস্কার নেবেন। সকল শ্রোতাগণকে আমার তরফ থেকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাবেন। কালী পুজোর রাত মানেই আমার কাছে একটা বিশেষ রাত, যে রাতে মা স্বয়ং যেন রণংদেহী মূর্তিতে লজ্জাবনত মুখে ধরণীর বুকে পা রাখেন। অশুভ শক্তিকে হারিয়ে সযত্নে মা কালী সত্য ও ন্যায়ের দিশারি। ওই রাতে মা আমার কাছে শুভজিতা। কালী পুজোর রাত মানে চারিদিকে আলোর মালা, বাজির শব্দ, সে নানান রকম বাজি, শব্দবাজি ও শব্দহীন বাজি ফাটানো হয়। সত্যি যেন মনে হয় দীপালিকা জ্বালাও আলো, সাজাও আলো, আপন আলোর ধরিত্রীরে। রবীন্দ্রনাথের এক অমর সৃষ্টি, যা আমাদের হৃদয়ে চিরস্থায়ী। ছোটবেলায় আমরা কয়েকজন বন্ধু মিলে ছুঁচোবাজি, তুবড়ি, রকেট বানাতাম। সবগুলোই যে খুব ভালো হতো এমন নয়, তবে মনে একটা কি নিদারুণ আনন্দ উপভোগ করতাম। এখন দূষণ নিয়ন্ত্রণের জন্য অনেক বাজি নিষিদ্ধ। আগে আমাদের পাড়ায় এক পুরোহিত নিষ্ঠা ভরে বেশ কয়েক ঘন্টা ধরে পূজা করতেন। সেই পূজা আমিও বাড়ির সকলেই দেখতাম, কিন্তু কয়েক বছর হলো উনি প্রয়াত হয়েছেন। এখন বাড়িতে ইলেকট্রিক টুনি লাইট দিয়ে সাজানো হয়। ছোটবেলায় মোমবাতি ও মাটির প্রদীপ দিয়ে সাজাতাম। মোমবাতি প্রদীপ মাঝে মাঝে নিভে যেত, আবার জ্বালিয়ে দিতাম। সে এক অনাবিল আনন্দ ছিল। নমস্কারান্তে বিনীত অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। ধন্যবাদ অমিতাভ বাবু, আপনার খানিকটা স্মৃতি, খানিকটা মন্তব্য এইসব নিয়ে চমৎকার এই চিঠিটির জন্য। এবার গান শুনবো, ভক্তির গান, নিজেকে সমর্পণ করে দেওয়ার গান 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তারপর পরের চিঠিটি লিখেছেন দিলীপ পাল, দক্ষিণ 24 পরগনা থেকে। দিলীপ পাল চিঠি লিখেছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পড়বার জন্য। আজকের এই রবিবারের শরণাগত অনুষ্ঠানে পড়ি সেই চিঠি। সৌমিত্রবাবু এত ঘন ঘন চিঠির বিষয় পরিবর্তন করছেন, পুরনো চিঠি জমে পাহাড় হচ্ছে। এবারের বিষয় কালী পুজোর স্মৃতি কথা। তখন কালী পুজো আসছে মানে তুবড়ি তৈরিতে লেগে পড়া। বাড়ির লক্ষ্মী পুজো সারা হলে তুবড়ির মশলা মানে সোরা, গন্ধক, লোহা চুর আর অ্যালুমিনিয়াম চুর একে একে হামালদিস্তায় গুঁড়ো করে কাপড় দিয়ে চেলে নেওয়া। তুবড়ির খোল কিনে সর্ষের তেলে চুবিয়ে শুকনো করা, মশলা রোদে দিয়ে খোলে ঠেসে মাটি দিয়ে পিছনটা বন্ধ করা। যত ভালো ঠাসা হবে তত ভালো তুবড়ি হবে। থানায় প্রতি বছর তুবড়ি প্রতিযোগিতা হতো, অনেকে নাম দিত, আমি ভয়ে ভয়ে দিতাম। একবার টর্চ, দুবার টেবিল ল্যাম্প প্রাইজ পেয়েছি। কালীপটকে একসঙ্গে ধরিয়ে ফটফট শব্দে মজা পেতাম। আর ছিল কুকুরের লেজে ফুলঝুরি ধরিয়ে কাঁই কাঁই করে দৌড় করানো। কালী মন্দিরে গিয়ে বাজি পোড়ানোর তেমন নেশা ছিল না, ওই দামদাম শব্দ আর উড়ন তুবড়ি হাউই জ্বলা দেখতাম। একবার একজনের উড়ন তুবড়ি এক কাকিমার কাপড়ে ঢুকে হুলস্থুল কাণ্ড হয়েছিল। পরদিন সকালে বলির মাংস আনা, পরে পরে চাঁদা তুলে বলির পাঁঠা কিনতে হতো।
পরদিন রান্না করে খাওয়া। তখন এত লাইটের চলন ছিল না, মাটির প্রদীপ সাজানো হতো, যদিও সেটা মা বোনেদের কাজ ছিল। অনেকের বাড়ি লক্ষ্মী অলক্ষ্মী পুজোয় কুলো দিয়ে অলক্ষ্মী তাড়ানো বেশ উপভোগ করতাম। এখন তুবড়ি বানানো বিলাসিতা, শব্দবাজি নিষিদ্ধ, নিয়ম মাফিক চীনা বাল্ব চেন ঝুলিয়ে বাড়ি আলোকিত করা, যেন সব প্রাণহীন কর্মকাণ্ড। কথায় বলে জসমিন দেশে যদাচার। দিলীপ পাল চিঠিটি লিখেছেন ভাঙড়, দক্ষিণ 24 পরগনা থেকে। এও খুব নস্টালজিক একটা চিঠি, ছোটবেলার দুরন্তপনা। সেই দুরন্তপনার মধ্যে অনেক নিষ্ঠুরতাও থাকতো নিশ্চয়ই, বা যা বর্ণনা দিয়েছেন তার মধ্যে কুকুরের ল্যাজে বাজি বেঁধে দেবার মতো নিষ্ঠুরতা আছে। কম বয়সে এই নিষ্ঠুরতা অনেকেই কম বেশি করেছেন। আজকে তার জন্য একটু একটু অনুতাপও হয়তো হয় আমাদের। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার গান শুনবো আমরা। গানের পরে পড়ব তমাল মুখার্জির লেখা চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর। শুনছেন রবিবারে শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। পরের চিঠি তমাল মুখার্জি। পত্রের প্রথমে আপনাকেও শরণাগত পরিবারের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের বিষয় আমার কাছে অত্যন্ত মর্মস্পর্শী বিষয়, তাই কলম না ধরে পারলাম না। এ ধরনের বিষয় নির্বাচন করার জন্য আপনাকেও বিগ এফএম কে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পুজো শুরু হতো মহালয়ার 15 দিন আগে। বাবা গঙ্গায় তর্পণ করতে যেতেন। পুজোয় কার কি পোশাক হবে, কার কি সাজগোজের জিনিস লাগবে তার ফর্দ তৈরি হতো অনেক আগে থেকেই। বাবা দুটো জিনিস কিনে আনতে কখনো ভুলতেন না, এক পোস্ট কার্ড আর লাল কালির দোয়া, তার ঝর্ণা কলম। এসব এখন আর পাওয়া যায় কিনা জানি না। দশমীর দিনে সন্ধ্যাবেলায় প্রতিমা বিসর্জনের পর ঘরে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে মা দুর্গার ফটোর সামনে বেল পাতায় বা কলা পাতায় লাল আলতা আর খাগের কলম দিয়ে দুর্গা নাম লেখা। তারপর বাবার তৈরি নামের তালিকা অনুযায়ী প্রত্যেক গুরুজনকে পোস্ট কার্ডের উপরে শ্রী শ্রী চন্দ্রবিন্দু দুর্গা সহায় লিখে বিজয়ার প্রণাম জানানো। আমরা বলতাম কাছাকাছি আত্মীয় স্বজনদের বাড়ি তো যাওয়া হবে। বাবা বলতেন আগে পত্রের মাধ্যমে প্রণাম জানাও, পরে সাক্ষাৎ তো নিশ্চয় হবে। বাবা মা দাদা দিদির সাথে একসাথে মামার বাড়ি, মাসির বাড়ি, বড় পিসির বাড়ি, জেঠুর বাড়ি যাওয়া, সেসব এখন স্মৃতি। পাড়ায় সব গুরুজনদের প্রণাম, মিষ্টি, নাড়ু, ছাবা, মিহিদানা খেতে না পারলে পকেটে করে বাড়ি নিয়ে আসা। এখন মনে হয় সব স্বপ্ন। যখন কোনো মুঠো ফোনে কেউ ওধার থেকে বলে বুকের দুপাশে ঠেকিয়ে নিয়ে কোলাকুলি করো আর ডান আর বাঁ পায়ে ঠেকিয়ে প্রণাম নাও। নমস্কার, আমি তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট, ডানকুনি, হুগলি। তাই এরকম করে হয় নাকি? মুঠোফোনটাকে নিয়ে বুকের দুপাশে ঠেকিয়ে নিয়ে কোলাকুলি হয়? হয় হয়তো, কে জানে। এবারে গান শুনবো, তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আলপনা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রিয় সৌমিত্র দাদা ও বিগ এফএম এর সকলকে নমস্কার। আলপনা বন্দ্যোপাধ্যায়, তার লেখা চিঠি পড়তে বসেছি 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত। আমাদের ছোটবেলায় বিজয়া দশমী বেশ ধুমধামের ব্যাপার ছিল। চিঠি লিখতে হবে প্রচুর। বাবা অনেক খাম পোস্টকার্ড, ইনল্যান্ড লেটার এনে দিতেন। সব জায়গায় চিঠি লিখতে হবে। ইংল্যান্ডের ভিতর বা খামে বাবা লিখলেন, তারপর আমরা সব ভাই বোনেরা লিখলাম। প্রতিদিন 4-5টি করে চিঠি আসতো। চিঠি এলে পড়ার জন্য কাড়াকাড়ি পড়ে যেত। মা অনেক মিষ্টি বানাতেন, নারকেল নাড়ু, নিমকি, গজা, খাজা, বালুশাই, রসগোল্লা। লোকজন আসা চলতে 1 মাস ধরে। আমরাও বাবা মায়ের সঙ্গে অনেকের বাড়িতে যেতাম, অনেকে মিষ্টি দিত, খুব ভালো লাগতো।
মিষ্টি খেতে খুব ভালোবাসতাম। এখন সব পাল্টে গেছে। লোকজন আসার ব্যাপার বিশেষ নেই, দু একজন ছাড়া কেউ প্রণাম করে না, চিঠি আসে না, লিখিও না। হোয়াটসঅ্যাপ, ফোন, ভিডিও কল। মিষ্টি দিলে কেউ খায় না, বিশেষ করে বাড়ির তৈরি মিষ্টি। আমার 70 বছর বয়স, গুরুজন প্রায় নেই। দুটি মামি আছেন, এক দাদা বৌদি, দিদি জামাইবাবু, আত্মীয় বা পরিচিত সবাই পরলোকে। এখন বিজয়া দশমী সাধারণ দিনের মতো। পুরনো স্মৃতি শুধু মনের মধ্যে তোলপাড় করে। হয়তো এ চিঠি রেডিওতে পাঠ হবে না, কিন্তু আমার পুরনো স্মৃতি যে মন থেকে বাইরে আনতে শুভেচ্ছা ও ভালোবাসা দিলাম আপনাকে, বিগ এফএম এর সকলকে এবং শরণাগত সকল বন্ধুকে। আলপনা বন্দ্যোপাধ্যায়, হুগলি। হ্যাঁ, 70 বছর বয়সে ছোটবেলার কথা মনে পড়লে, ছোটবেলার বিজয়া দশমীর কথা মনে পড়লে তো মন খারাপ হয়ে যাবেই। এখন বিজয়া দশমী আর বিশেষ কোনো একটা দিন নয়, অন্তত শহরে যারা থাকেন তাদের কাছে, বা যারা গ্রামের পুজোর মধ্যে থাকেন না তাদের কাছে তো নয়। এরপর চলে যাব পরের চিঠিতে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই চিঠিটি লিখেছেন রাজরূপা রায়, কিন্তু তার আগে গান। রাজরূপা রায়ের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু এবং শরণাগত পরিবারের সকল সাথীদের শুভ বিজয়ার শুভেচ্ছা ও বড়দের প্রণাম। ছোটবেলা অপেক্ষা করতাম কখন পুরুত মশাই ভাসানের পর শান্তির জল ছিটিয়ে দেবেন। ব্যাস, এক ছুট্টে বাড়ির বড়দের প্রণাম করেই পাড়ার সকলের বাড়িতে যাওয়া। ঝুড়ি, আমি বলতাম ঝুড়িয়া, বুন্দিয়া খাওয়া হতো, আর থাকতো নাড়ু নিমকি। কোনো কোনো বাড়িতে ঘুগনি হলে তাতে যদি মাংসের গন্ধ পাওয়া যেত, লাইন পড়ে যেত বিজয় করার। এরপর যেতাম মামা বাড়িতে, অনাবিল আনন্দে কিছুক্ষণ কাটিয়ে বাড়ি ফিরতে রাত 10টা হতোই। একবার দাদা এক বাড়িতে যেতে পারেনি সময়ের অভাবে, এবার রাত 10টায় মামা বাড়ি থেকে ফিরে এসে বলে তখন যাবে। মা যথারীতি অত রাতে যেতে দেয়নি। এক ছুটতে গিয়ে দেখে এসে বলে, মা মা ওদের এখনো রাত হয়নি, বাড়ির সামনে অনেক চটি। আর কি বলে। সেই অনাবিল আনন্দের পরিবেশ এখন ফ্ল্যাট কালচারে নেই, আর হয়তো সেই শিশুর সরল মনটাও আর নেই আমাদের। রাজরূপা রায় লিখেছেন এই চিঠি কলকাতা থেকে। পরের চিঠি পড়ব। লিখেছেন তিনি অন্য রকমের একটা চিঠি, সঞ্জয় ঘোষ, সল্টলেক থেকে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। এখন গান, গানের পর সঞ্জয় ঘোষের চিঠি। চিঠি লিখেছেন সঞ্জয় ঘোষ, বেশ অন্য রকমের একটা চিঠি, পড়ি। আগের ও এখনকার বিজয়ের উপর চিঠিতে প্রায় সবাই লিখেছেন যে কম বয়স্করা এখন আর প্রণাম করে না, কিন্তু কেন? কেউ লিখেছেন বাবা মা শেখায়নি, কেউ বা লিখেছেন প্রণাম জিনিসটাই পুরনোপন্থী, কিন্তু কারণ আরো জটিল। এক, বেশিরভাগ পরিবারে এখন একটি অথবা দুটি সন্তান, ফলে অতিরিক্ত আদরে ও আবদার পূরণে বাচ্চারা জেদি, স্বার্থপর ও দাম্ভিক হয়ে ওঠে। দুই, উদাহরণ উপদেশের চাইতে বেশি কার্যকরী। বাচ্চাদের বাবা মা নিজেদের গুরুজনদের অনেক ক্ষেত্রেই প্রণাম করে না, ও বাচ্চারাও তাই দেখে ও শেখে। তিন, কৃষি অর্থনৈতিক ব্যবস্থায় সম্পত্তি, জমির মালিকানার মূল্য অপরিসীম ছিল, ও ফলে পুত্রকন্যারা নিজেদের স্বার্থে পিতামাতার বাধ্য থাকত, সম্পত্তি হইতে বঞ্চিত হওয়ার আশঙ্কায়। বর্তমান শ্রমজীবী অর্থনৈতিক ব্যবস্থায় পিতা ও পুত্র উভয়ই শ্রমিক মাত্র। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিক হিসেবে পুত্র পিতার চাইতে উচ্চ পদস্থ।
ফলে পুত্র পিতাকে সম্মান দেখানোর প্রয়োজন অনুভব করে না। 4, আগে পিতামাতার নিজস্ব জীবন ছিল, এখনকার মতো পুত্র পৌত্রদের নিয়ে একই টিভি সিরিয়াল দেখে চটুলতা করত না। অনেক শ্বশুর এখন পুত্রবধূর সঙ্গে হাসি ঠাট্টা চটুলতা করে, ফলে পুত্রবধূ এখন শ্বশুরের সামনে ঘোমটা দেয় না ও প্রণাম করার প্রয়োজন বোধ করে না। 5, আগে কম বয়সে বিবাহ হতো, ফলে নিজেদের মধ্যেও পরস্পরের পিতামাতার সঙ্গে মধুর সম্পর্ক হলেও হতে পারত। 35 বিবাহে সেই সম্ভাবনা নেই বললেই চলে। 6, আগে গুরুজনরা আচরণে কম বয়স্কদের আদর্শ হবার চেষ্টা করত, এখন সেই রকম আচরণের বড়ই অভাব ও তাই কম বয়স্কদের গুরুজনদের শ্রদ্ধা দেখানোর ইচ্ছা হয় না। এই অবক্ষয় সমাজের সব স্তরেই হচ্ছে। আগে রাজনৈতিক দলগুলি নিজেদের মতাদর্শের ভিত্তিতে জনপ্রিয় হতে চেষ্টা করত, এখন করদাতাদের দেওয়া রাজস্ব থেকে দান খয়রাত করার প্রতিশ্রুতি দিয়ে লোকপ্রিয় হবার চেষ্টা করে। বর্তমান সমাজে কয়েক দশক আগের তুলনায় আদর্শের বড়ই অভাব। টাকা একমাত্র মাপকাঠি। কম বয়স্করা এটা বোঝে ও তাই আদর্শের পেছনে না ছুটে কিসে আখেরে লাভ হবে তাই সবসময় ভাবে, তবে ব্যতিক্রম অবশ্যই আছে। অত্যন্ত মূল্যবান, অত্যন্ত স্পষ্ট কথায় বুঝিয়ে দেওয়া এই চিঠিটি লিখেছেন সঞ্জয় ঘোষ, সল্টলেক থেকে। পরের চিঠিতে যাব আমরা এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পড়ব চৈতালি বাগচির চিঠি, কিন্তু তার আগে গান। চৈতালি বাগচির চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, শতাধিক বছর ধরে মা ভুবনেশ্বরী দশমহাবিদ্যার চতুর্থ রূপ আমাদের পরিবারে পূজিতা হন দীপাবলির রাতে। শাক্তমতেও নয়, তন্ত্রমতেও নয়, ষোড়শোপচারে ফল ফুল নৈবেদ্য ভোগ ও হোম সহযোগে আরাধনা করা হয় মায়ের ঘট ও পটে। চন্দন ধূপধুনোর গন্ধ ছড়িয়ে নূপুরের ঢেউ তুলে মা আমাদের ঘরের মেয়ে হয়ে থাকতেন, তাই একান্ত ভক্তি দিয়েই পুজো হয়। আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশীদের নিয়ে আনন্দ হতো। 1 সপ্তাহ আগে থেকেই শুরু হতো প্রস্তুতি। নারকেল নাড়ু, 8 ভাজা, চালের পিটুলির প্রদীপ বানানো। কালী পুজোর দিন ঠাকুমা মা কাক ভরে উঠে চা বিস্কুট খেয়ে স্নান সেরে নেমে পড়তেন কাজে। আমি 108 বেলপাতার মালা গাঁথতাম, চন্দন লাল সাদা বাটতাম, আলপনা দিতাম। যখন ভোগের জন্য লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, ফুলকপির তরকারি, পেঁপের প্লাস্টিক চাটনি তৈরি হতো, তখন সারা বাড়ি গাওয়া ঘিয়ের গন্ধে ম করত। সন্ধ্যায় চলত মোমবাতি প্রদীপ জ্বালিয়ে সারা বাড়ি আলোকিত করার প্রতিযোগিতা। শিব ও শিব ও শব্দের গুঞ্জন উঠত মোমের আলো জ্বালিয়ে রাখতে। তারপর বাজি পোড়ানো, প্যাকাটি জ্বালিয়ে ধূমপান করা, কুলো বাজিয়ে অলক্ষী বিদায়। পুজো শুরু হলে চুপ করে বসে থাকতে হতো হোম শেষ না হওয়া পর্যন্ত। পুজো শেষে ভোগ প্রসাদ খাওয়ার সময় পরস্পরের নাড়ু চুরি হতো। ওই দিন মায়ের ঘট ও পর থেকে এক অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হতো। অনেক রহস্যের মধ্যে একটি ঘটনা উল্লেখ না করে পারছি না। 2010 সালে কালী পুজোর রাতে কেবল ফল্ট হওয়ায় সাঁতরাগাছি থেকে মল্লিক ফটক পর্যন্ত অন্ধকারে ডুবেছিল, কিন্তু মায়ের চারপাশে লাল নীল টুনি বাল্বের আলোয় মা ছিলেন উজ্জ্বল। ধন্যবাদ। এতে চৈতালি বাগচি, হাজরাপাড়া লেন, বালি, হাওড়া। এ পর্যায়ের শেষ চিঠি কালী পুজোর রাত, তাই নিয়ে লিখেছেন শুভ্রা ভট্টাচার্য 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শেষ চিঠি তার। শুভ্রা ভট্টাচার্যের চিঠি কালী পুজোর রাত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সুপ্রভাত দাদা ও বিগ FM এর সকল শ্রোতা বন্ধুকে।
সে গপ্প বলি আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা। কলকাতা থেকে মামা বাড়ি নৈহাটিতে আমার বাস উঠল। একটা নাতনি, 4 মামা, দাদুর বেশ আদরের। কালীপুজোর রাত ভীষণ মজার। তখনও নৈহাটির বড় কালী বড় মা হননি। কালীপুজোর বেশ কয়েক সপ্তাহ আগে থেকে মামা বাড়িতে সাজো সাজো রব, তুবড়ি বানানো হবে। প্রতি বছরই হয়, আমার এবার প্রথম বছর। খুব উৎসাহ। কত কি উপকরণ সব এখন মনেও নেই। সেই চপলা বালিকা কখনো এটা রোদ্দুরে দিচ্ছে তো কখনো বাজি রোদ্দুরে দিচ্ছে। প্রচুর কাজ। একদিন আগে থেকে তুবড়িতে মশলা ভরার কাজ শুরু। ছোট মামা ভরছে, দাদু তদারকিতে, আর ছোট্ট আমি কখন তুবড়ি তার রঙের বাহার ছড়াবে তার অপেক্ষায়। তারপর জ্বালানো হলো তুবড়ি। মামাদের মুখ কখনো আলো ঝলমল, কখনো একটু ম্রিয়মান। তুবড়ির ছটার সাথে সাথে উঠছে নামছে। আর ছিল লক্ষ্মী পুজো, কুলোবাজি, অলক্ষ্মী বিদায়, আরো কত কি করে পুজো শেষে সোজা ছাদে বাজি ফাটাতে। এভাবেই কেটেছে ছোটবেলার কালী পুজোর রাত। এখন আর সেই তুবড়ি বানানোর লোকজনও নেই, তদারকির লোকও নেই। পুজো হয় নমো নমো করে। আমার কালী পুজোর আগের দিনগুলো কাটে গড়িয়াহাটের নানান প্রদীপের দোকানে ঘোরাঘুরিতে। প্রতি বছর হতে প্রদীপের আলো নিয়ে একখানা সেলফি তুলে বারে বারে ডিপিতে দিতে হবে তো, আর বলতে হবে হ্যাপি দিওয়ালি, অগ্রিম শুভ দীপাবলি সবাইকে। শুভ্রা ভট্টাচার্য, সল্ট লেক থেকে এই চমৎকার চিঠিটি লিখেছেন। ভারী সুন্দর অনেকগুলো চিঠি পাওয়া গেল পুজো সংক্রান্ত, কখনো বিজয়া, কখনো কালী পুজো। চিঠি অনেকগুলো পড়া হলো। তাহলে সামনের সপ্তাহ থেকে আবার নতুন কোনো বিষয় ভাবতে হবে। আপনারা লিখবেন, কিন্তু এটা জানাতে ভুলবেন না যে আজকের এই রবিবারের একটু অন্যরকম রবিবারের শরণাগত কেমন লাগলো আপনাদের।